পশ্চিমবঙ্গ এসআইআরে 7 লক্ষ মানুষের নাম, 7 লক্ষ তার বেশি মানুষের নাম লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে এখনও বিচারাধীন রয়েছে। মানে ভোটার লিস্টে দেখা যাচ্ছে তাদের নামের উপরে একটা সিল মারা আছে, সেখানে লেখা আছে আন্ডার অ্যাডজুডিকেশন। এর মানে কি দাঁড়ায়? যে এখনও সেটা বিচারাধীন প্রক্রিয়ার আওতায় আছে। অর্থাৎ এক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে যে এই যে 7 লক্ষের প্রায় বেশি মানুষ এখনও আন্ডার অ্যাডজুডিকেশনের আওতায় আছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না যদি না তাদের বিচার প্রক্রিয়া শেষ হয় এবং পূর্ণ ফাইনাল তালিকায় নাম একদম পরিষ্কারভাবে যতক্ষণ না আসে ততক্ষণ তারা ভোট দিতে পারবেন না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এখানে আগামী বিধানসভা নির্বাচন আর কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে এবং মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়ে যাবে। সুপ্রিম কোর্ট আগে একটা রায়ে বলেছিল যে মনোনয়নপত্র জমার শেষ দিন পর্যন্ত এই যে বিচারাধীন ভোটাররা আছে তাদের একটা সাপ্লিমেন্টারি লিস্ট বের হতেই থাকবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের আগে পর্যন্ত সেই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। তবে 28 তারিখ যখন একটা ফাইনাল তালিকা বেরিয়েছে, সেই তালিকার পরে আজ পর্যন্ত এখনও সাপ্লিমেন্টারি লিস্ট বের হয়নি। নিশ্চয়ই 60 লাখের মধ্যে এতদিনে প্রায় 10 লাখের, সম্ভবত 10 লাখ বা তার বেশি বিচারাধীন ভোটারের ভেরিফিকেশান হয়ে গেছে। তো সেই ভেরিফিকেশনের পর কারা ফাইনালি তালিকায় থাকলো, কারা ডিলিট হলো বা কারা বিচারাধীন থেকে গেল এখনও, তাদের সেই সাপ্লিমেন্টারি তালিকাটা তো বের করা উচিত। সেটার তো এখনও কোনো খবর নেই, এখনও কোনো তালিকা বেরোলো না। ফলে এটা বোঝা যাচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনে প্রায় ম্যাক্সিমাম 60 লক্ষ না হলেও 40 লক্ষ মানুষ তো সেখানে বাতিল না হলেও ভোট দিতে পারবে না, এটা বোঝাই যাচ্ছে, অনুমান করা যাচ্ছে। তাহলে এই যে মানুষগুলো, যারা বলা হচ্ছে যে এই 60 লক্ষই বৈধ ভোটার, হ্যাঁ এর মধ্যে কিছু অবৈধ হতেই পারে, তা কিছু পার্সেন্ট অবৈধ ধরে নিলাম, কিন্তু প্রায় 50 লক্ষ যদি ধরি বৈধ ভোটার, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। তা সেই বৈধ ভোটাররা যে ভোট দিতে পারবে না, যদি না পারে তাহলে যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, তাহলে সেই নির্বাচনটা কি বৈধ হবে? যদি বৈধ নাগরিক ভোট দিতে না পারে তাহলে সেই নির্বাচন কি বৈধ বলা যায়? নিশ্চয়ই নয়। তাহলে রাজনৈতিক দলগুলো কিভাবে তাদের ভোট কৌশল বা ভোট প্রক্রিয়াকে সম্পন্ন করবে, মানে কোন ভোট দিয়ে, কাদের ভোট দিয়ে? এই আমরা এখানে দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের ভোট বেশি আন্ডার অ্যাডজুডিকেশনে আছে, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের। এবারে তার মধ্যে হ্যাঁ মুসলিম, বুঝতে পারছেন ঠিকই, মুসলিমদের সংখ্যাই বেশি, তারপরে মতুয়াদের এবং অন্যান্য হিন্দু সম্প্রদায়ও আছে, আর অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও আছে, কিন্তু সবচেয়ে বেশি আছে মুসলিম এবং মতুয়া ভোট, এবং সবচেয়ে যেটা বেশি সেটা মুসলিম ভোটই। কিন্তু কথাটা হচ্ছে যে এত সংখ্যক মানুষকে ভোট থেকে বিরত রেখে, এত সংখ্যক মানুষকে ভোটের বাইরে, ভোটদান প্রক্রিয়ার বাইরে রেখে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে লাভটা কার? অবশ্যই তাহলে লাভটা বিজেপির। এবং এখানেই অনুমান করা যাচ্ছে যে এই যে প্রক্রিয়াটা পুরোটাই বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত নয় তো। হ্যাঁ, অনেকের মনেই এটাই প্রশ্ন যে এত সংখ্যক মুসলিম নাম বিচারাধীন যেহেতু, এগুলো কিন্তু মানে নির্দিষ্ট কোনো ইয়ে নেই, মানে কারণ নেই যে এই কারণে শুধু দেখানো হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিমিনেন্সি, নামের, সেখানে সারনেমের বিভিন্ন প্রবলেম। কিন্তু এখানে যাদের মানে 2002 সালে যাদের তালিকায় নাম আছে তারাও, 2002 সালে যে এসআইআর হয়েছিল সেখানে নাম আছে, তারাও বিচারাধীন। এখানে কি করে হয়? আবার কোনো বাবার 2002 সালে নাম আছে, দাদুর 2002 সালে নাম আসলে তাদেরও, তাদের সন্তান বা তাদের ফ্যামিলি মেম্বাররা তারাও কি করে বিচারাধীন থাকে? যেখানে এসআইআর শুরু হওয়ার আগে নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলেছিল যে 2002 সালে যাদের সম্পর্কিত রিলেটিভ আছে তাদের সাথে ম্যাপিং করে আর কোনো আলাদা ডকুমেন্ট লাগবে না, তাদের একটা ডকুমেন্ট হলেই হবে এবং তাদের নাম ফাইনাল লিস্টে উঠে যাবে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে অনেকের এদের মধ্যে 2002 সালে বাবা, দাদু বা ফ্যামিলির কেউ নাম থাকা সত্ত্বেও ফাইনাল তালিকায় এই বছরে বেরোলো না 28 তারিখে। তাহলে সেই সমস্ত ভোটারদের কি হবে? এ নিয়ে একটা এত বড় দুশ্চিন্তা, এত বড় মানে মানসিক একটা চাপের মধ্যে আছে সেই সমস্ত ভোটাররা। এইখানে যাদের নাম 28 তারিখের লিস্টে বেরিয়ে গেছে, তারা এটা কখনোই ফিল করতে পারবে না যে যাদের নাম লিস্টে নেই তারা কি যন্ত্রণায়, কি মানসিক চাপের মধ্যে আছে। ফলে এখানে কোনো জাতি, ধর্ম, বর্ণ এসব না ভেবে সবাইকে এই যে একটা নির্বাচন কমিশনের একটা ভুল, একটা ভ্রান্তি, লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে যে একটা মানুষগুলোকে হয়রানি করছে, এই সবের বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে এগিয়ে আসতে হবে, প্রতিবাদে মুখর হতে হবে। এবং প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে সাধারণ ভোটার, প্রত্যেকটা বৈধ ভোটার সবার উচিত যতক্ষণ না পর্যন্ত এই 60 লক্ষের সম্পূর্ণ
তালিকা ফাইনাল লিস্টে না আসবে, যারা বৈধ ভোটার তাদের ফাইনাল লিস্টে নাম না উঠবে, ততক্ষণ যেন ভোট ঘোষণা না হয় এবং ভোট অনুষ্ঠিতও না হয়। কারণ বৈধ নাগরিককে বাদ দিয়ে যদি ভোট অনুষ্ঠিত হয় এবং ভোটের রেজাল্টও বেরিয়ে যায়, তাহলে কিন্তু একটা মানুষের মনে ক্ষোভ দেখা দিবে, বৃহত্তর একটা জনসংখ্যার মানুষের মধ্যে বিশাল একটা ক্ষোভ দেখা দিবে। এই ক্ষোভটা কি না, এই ক্ষোভের প্রভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে দাঙ্গা হাঙ্গামা শুরু হবে, ভাঙচুর মারপিট শুরু হবে এবং এর ফলে বিশাল একটা অরাজকতা তৈরি হবে, একটা নৈরাজ্য তৈরি হবে। ফলে আমরা যদি শান্তি চাই রাজ্যে, তাহলে প্রত্যেকটা মানুষের উচিত, যাদের ভোটের লিস্টের নাম এসে গেছে ফাইনাল লিস্টে, তাদেরও উচিত এই প্রতিবাদে সামিল হওয়া, যে যেন কোনো বৈধ ভোটার বাতিল না হয় এবং প্রত্যেকের ভোটার লিস্টে ফাইনাল তালিকায় যেন নাম এসে যায়। বিশেষ করে যাদের 2002 সালের নাম আছে, কোনো আত্মীয় বা কোনো পিতা বা দাদু বা যে কারো যাদের ফাইনাল লিস্টে 2002 নাম আছে, যারা তাদের রিলেটিভদের মধ্যে পড়ে, তাদের যেন সবার এই তালিকায় নাম উঠে যায় ফাইনাল লিস্টে। ভোট নির্বাচনী ঘোষণার আগে হোক বা নির্বাচন অংশগ্রহণ বা ভোট প্রক্রিয়া, ভোটদান যেদিন আসবে ভোটদান করব, সেই ভোটদানের আগে পর্যন্ত যেন ফাইনাল লিস্টে উঠে যায় এবং ফাইনালে যেন ভোটটা দিতে পারে। এটা নির্বাচন কমিশনকে ভাবা উচিত এবং নির্বাচন কমিশনের কাছে অনেকে এতদিন আবেদন জানিয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল। ফলে আশা করব নির্বাচন কমিশন যেন এই প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করে বৈধ ভোটারদের ফাইনাল তালিকায় নাম তুলে দেয়। এবং এখানে যেহেতু বিচারাধীন প্রক্রিয়া চলছে সুপ্রিম কোর্টের আন্ডারে, যারা বিচারাধীন ভোটার তারা সুপ্রিম কোর্টের বিচারকদের, সুপ্রিম কোর্টের নির্দেশে বিভিন্ন বিচারকরা রাজ্যের এবং রাজ্যের বাইরে থেকেও এসে বিচারকরা এই যে ভেরিফিকেশনটা করছেন, বিচার প্রক্রিয়াটাকে কাজটা করছেন, এটা যেন দ্রুততার সঙ্গে তাড়াতাড়ি সম্পূর্ণ করে এবং যারা বৈধ ভোটার তারা যেন ফাইনাল তালিকায় নাম ওঠাতে পারে এবং তাদের নামটা যেন ফাইনাল তালিকায় আসে, এইটা যেন এনারা স্পষ্ট করেন এবং পুরো প্রক্রিয়াটা স্বচ্ছতার সাথে সম্পূর্ণ করেন। কোনো রাজনৈতিক দলের প্রলোভনে পা না দিয়ে এটা যেন করেন। যদিও এগুলো শুধু মানে বলার কথা, আজকাল এসব আর হয় না, চারিদিকে দুর্নীতি যেহেতু ছেয়ে গেছে, আমরা বুঝতেই পারছি যে বিশেষ একটা রাজনৈতিক দলে চামচা হয়ে বলা যায় কাজ করছেন অনেক সরকারি কর্মচারী, সেই ইলেকশন কমিশন হোক বা বিচার বিভাগের হোক, অনেকেই রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত হয়ে এই ধরনের দুর্নীতিমূলক কাজগুলো করে যাচ্ছেন। কিন্তু শেষ কথা জনগণই বলবে। ফলে আশা করব যেন জনগণের স্বার্থে, দেশের বৈধ নাগরিকদের স্বার্থে, দেশের শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে যেন প্রত্যেক বৈধ নাগরিকের ভোট চূড়ান্ত ভোটার তালিকায় উঠে আসে, এটাই আশা রাখবো। এবারে শোনা যাচ্ছে যে নির্বাচন 1 দফা 2 দফা হতে পারে, মানে নির্বাচন কমিশনার, যদিও এখন নির্বাচন কমিশনারকে নির্বাচন কমিশন না বলে নির্যাতন কমিশন বলাটাই বেটার মনে হচ্ছে। কারণ যেভাবে এসআইয়ের নাম করে পশ্চিমবঙ্গের মানুষদের, বৈধ ভোটারদের নির্যাতন করতে শুরু করেছে নির্বাচন কমিশন, ফলে নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশন নেই, নির্যাতন কমিশনেই রূপান্তরিত হয়ে গেছে। এটা আর বলার অপেক্ষা রাখে না। জ্ঞানেশ কুমার প্রধান নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গে এসেছে, বিভিন্ন জায়গায় মন্দিরে মন্দিরে পুজো দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং সেগুলো আবার সরকারি দপ্তরের যে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানে তাদের পেজে সেগুলোকে আপলোড করছে, বিভিন্ন জায়গায় ঘুরে। সেগুলো ব্যক্তিগত নয়, একজন অফিসিয়াল কর্মচারী হিসেবে এসে এইসব করে ওগুলো আপলোড করছে। সেটাই ওইটা নিয়ে অনেক বিতর্ক, সেসব বিতর্কে যাচ্ছি না। কিন্তু কথাটা হচ্ছে যে জ্ঞানেশ কুমারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মিটিং হয়েছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দাবি দাওয়া জানানো হয়েছে এবং প্রত্যেকটা নাগরিকের জন্য ভোটার তালিকায় নাম উঠে, ফাইনাল লিস্টে যেন নাম উঠে, বিভিন্ন সাপ্লিমেন্টারি লিস্ট যেন বের হয়, সেই আবেদনগুলো রাখা হয়েছে। এবং কত দফা ভোট হবে সেই নিরিখে প্রত্যেকটি রাজনৈতিক দল 1 থেকে 2 দফা নির্বাচনের দাবি জানিয়েছে, অ্যাকসেপ্ট তৃণমূল কংগ্রেস ছাড়া প্রত্যেকটি রাজনৈতিক দল 1 থেকে 2 দফা নির্বাচনের দাবি জানিয়েছে। এবারে এখানে 1 থেকে 2 দফা নির্বাচন হলে বিরোধীরা স্বাভাবিকভাবেই একটু লাভবান হবে এবং তৃণমূল কংগ্রেস তো চাইবে বেশি দফায় হোক। তো যাই হোক, এই যে 1 থেকে 2 দফা নির্বাচন হওয়া কতটা সম্ভব বা বাস্তব সেটা তো সময়ই জানা যাবে। কিন্তু পশ্চিমবঙ্গে 1 থেকে 2 দফা নির্বাচন হলে যে সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দরকার, এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী কি কেন্দ্র সরকার দিতে পারবে? কারণ পশ্চিমবঙ্গ ছাড়াও আরও বিভিন্ন রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যেই। ফলে প্রত্যেকটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী কি পর্যাপ্ত পরিমাণে দেওয়ার মতো কি কেন্দ্রীয় বাহিনী আছে? স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কম পড়ে যাবে। ফলে 1 থেকে 2 দফার নির্বাচন অনুষ্ঠিত হলে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা যদি কম হয়, সেখানে শাসক দলের লাভ, এই দিকটাও ভেবে দেখা উচিত বিরোধীদের, বিশেষ করে বিজেপি, সিপিএম বা কংগ্রেস, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে।
কারণ যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে তাহলে রাজ্য পুলিশ, রাজ্য বাহিনী দিয়েই ভোটার প্রক্রিয়া কাজটা করতে হবে। মানে সম্পূর্ণ রাজ্য বাহিনী না হলেও কেন্দ্র বাহিনীর যেহেতু শর্টেজ থাকবে, সেখানে রাজ্য পুলিশ মোতায়েন করা হবে। ফলে রাজ্য পুলিশ রাজ্য সরকারের মতোই কাজ করবে। সেখানে যে ভোট প্রক্রিয়া কতটা স্বচ্ছভাবে হবে সেটাও লক্ষ্য রাখা উচিত। ফলে যে আমরা দাবি জানাচ্ছি 1 থেকে 2 দফা নির্বাচন হোক, সেটা একটা দিক থেকে ঠিক আছে, কিন্তু তার ফলে যে কেন্দ্র বাহিনী শর্ট পড়বে এবং রাজ্য পুলিশ যে সেই জায়গাটা পূরণ করবে এবং সেই যে রাজ্য পুলিশ শাসক দলের প্রভাবে কাজ করবে না, সেটা নিয়ে তো সন্দেহ থেকেই যায়। এবং আমরা এর আগেও অনেক সময় দেখেছি যে রাজ্য পুলিশ সর্বদাই শাসক দলের, রাজ্য সরকারের বিভিন্ন সময় দাবিদারি বা রাজ্য সরকারের হয়েই কাজ করে। আজও যেমন আমরা দেখেছি যে একদিকে মমতা ব্যানার্জি নিজে ধর্ণা দিচ্ছেন এসআইআর এর বিরুদ্ধে, আবার অন্যদিকে আলিয়া ইউনিভার্সিটির ছাত্ররা যখন এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন করছেন, সেখানে পুলিশ তাদের মার দিয়ে তুলে নিয়ে যাচ্ছে, তাদের আন্দোলনকে দমিত করছে, অবদমিত করছে। ফলে তৃণমূলের যে এই যে একটা দ্বিমুখী কার্যকলাপ, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। অপরদিকে বিজেপিও একটা সময় বলেছিল যে এসআইআর সম্পূর্ণ না হলে ভোট হবে না, এসআইআর প্রক্রিয়া যেন সবার সম্পূর্ণ হয় এবং প্রত্যেকটা বৈধ নাগরিকের ভোটার লিস্টে নাম উঠে তারপরেই ভোট ঘোষণা করা হবে বা ওয়েস্ট বেঙ্গল ইলেকশন হবে। কিন্তু এখন সেই বিজেপি আবার বলছে যে না, ভোট ঘোষণা করে দেওয়া হোক। কারণ এখানে বিজেপিও দেখতে পাচ্ছে যে অনেক বেশি সংখ্যক মুসলিম ভোট আন্ডার অ্যাডজুডিকেশন আছে বা বিচারাধীনের আওতায় আছে। ফলে লাভটা বিজেপিরই হবে। ফলে এই মুহূর্তে যদি ভোট ঘোষণা করা হয়, নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায়, তাহলে অনেক সংখ্যক মুসলিম ভোটার ভোট দিতে পারবে না। ফলে তৃণমূলের ভোট কমে যাবে বা অন্যান্য দলের ভোট কমে যাবে, সেখানে বিজেপির ভোট স্বাভাবিকভাবেই বেড়ে যাবে, বিজেপির একটা লাভ। ফলে এই সুযোগটা নিতে যাচ্ছে, যদিও এটা অন্যায় সুযোগ, অন্যায়ভাবে এই সুবিধাটা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট গ্রহণ করা, ভোট নির্বাচন অনুষ্ঠিত হওয়া, এটা একটা অন্যায়। তো এই অন্যায়টা বিজেপি যদিও করতে চাইছে, কিন্তু শুধু ক্ষমতায় আসার স্বার্থে এটা করতে হয়েছে। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো, বামফ্রন্ট থেকে শুরু করে টিএমসি বা কংগ্রেস, আইএসএফ, সবাই চাইছে যে প্রত্যেকটা বৈধ নাগরিকের ভোটার লিস্টে যেন নাম ওঠে, তারপরেই ভোট প্রক্রিয়া শুরু হয়। এবার ফাইনালি কি হয়, শেষ পর্যন্ত কি হয়, সেটাই আমরা দেখব, তারই অপেক্ষায় থাকব। এবার এই ভোটার লিস্টের ক্ষেত্রে যদি আবার বলি যে নির্বাচন কমিশন বলছে যে শুধু বৈধ নাগরিকদের ভোটার লিস্টে নাম তুলবে এবং যারা আন্ডার অ্যাডজুডিকেশন আছে তাদের বিচারাধীন প্রক্রিয়া শেষ করে নাম তোলা হবে, এবং যাদের নাম উঠেছে তারা বৈধ, তারা ফাইনাল লিস্টে নাম উঠে গেছে। কিন্তু এখানেও নির্বাচন কমিশনের বিভিন্ন রকমের ভুল ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে। কারণ বৈধ নাগরিকদের যাদের ভোটার লিস্টের নাম উঠেছে, সেখানে আমরা যদি লক্ষ্য করি, দেখতে পাচ্ছি এমন অনেক নাম এসেছে যাদের নাম, বাবার নাম জায়গায় ফাঁকা, মানে কোনো কিচ্ছু লেখা নেই, তারাও আবার ফাইনাল লিস্টে নাম উঠে আসে। এবং এক জায়গায় দেখা যাচ্ছে যে একই ব্যক্তির 3-4 জনের স্বামী হিসেবে দেখানো হচ্ছে, বা সেই ব্যক্তি আবার কারো মা হিসেবে দেখানো হচ্ছে, তাদেরও নাম ফাইনাল তালিকায় এসে গেছে। আবার কারো নামের ক্ষেত্রে নাম এবং অ্যাড্রেস একই সাথে জুড়ে আছে, এবং সেই একাধিক ভুল ভ্রান্তি, সারনেমে ভুল ভ্রান্তি, তারাও ফাইনাল লিস্টে উঠে গেছে। অথচ কতগুলো বৈধ একদম স্বচ্ছ নাম, কিন্তু মুসলিম নাম, তাদের আবার তালিকায় আন্ডার অ্যাডজুডিকেশন আছে। তাহলে এখান থেকেই বোঝা যায় যে কিভাবে নির্বাচন কমিশন এই এসআইআর প্রক্রিয়াটাকে ওয়েস্ট বেঙ্গলে পরিচালনা করছে, এবং এটা কার নির্দেশে করছে, এটাও একটা প্রশ্ন বা এটাও একটা সন্দেহর জায়গা তৈরি করে। ফলে সার্বিকভাবে বলা যায় পশ্চিমবঙ্গে এসআইআর যে স্বচ্ছভাবে হচ্ছে, সেটা কোনো মতেই বলা যায় না। তো আশা করব আগামী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এবং মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই প্রত্যেকটা মানুষের, যারা 60 লক্ষ বিচারাধীন আছে, প্রত্যেকটা মানুষের বৈধ ভোটারদের ফাইনাল তালিকায় নাম উঠে যাবে, সাপ্লিমেন্টারি তালিকায় নাম এসে যাবে। এটাই আশা রাখবো নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের কাছে। এই বিষয়ে আপনাদের মতামত জানান কমেন্টের মাধ্যমে, এবং দ্য ন্যারেটিভ অ্যানালিস্টের সাথে থাকুন, পাশে থাকুন, এবং আপনাদের মূল্যবান বক্তব্য ও মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।